আজকের এই ছোট্ট উপস্থাপনা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করার জন্য তোমাদের কাছে চলে এসেছি নতুন এই উপস্থাপনার মধ্যে দিয়ে। তো আজকের উপস্থাপনাটা তোমাকে মনোযোগ সহকারে শুনতেই হবে, কারণ সামনেই তুমি যে পরীক্ষাটা দিতে চলেছো তোমার সেই পরীক্ষার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তোমরা যারা যারা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো, অর্থাৎ ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12 এর থার্ড সেমিস্টার পরীক্ষা তোমরা যারা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের এই উপস্থাপনা কিন্তু ভীষণ জরুরি। তো উপস্থাপনার বিষয়বস্তু তো তোমরা বুঝতেই পেরেছো, তোমাদের প্রশ্ন কিরকম হতে চলেছে এবং সেই প্রশ্নের মধ্যে কি ধরনের প্রশ্ন তোমার আগে আগে করা উচিত এবং কোন প্রশ্নগুলো তুমি একটু ছেড়ে দেবে পরের দিকের জন্য, সেইগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করব, যাতে করে তোমাদের পরীক্ষার হলে কোনো রকম টাইম ম্যানেজমেন্টের অসুবিধে না হয়, খুব সহজেই যাতে তুমি পুরো সময়টাকে কাজে লাগিয়ে সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে পারো। তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বলেই দেওয়া হয়েছে প্রায় 8 ধরনের প্রশ্ন কিন্তু সেখানে থাকবে। এমসিকিউ টাইপের প্রশ্ন ঠিকই, কিন্তু তার মধ্যেও অনেক রকমের ভ্যারিয়েশন থাকবে। সেই ভ্যারিয়েশনগুলোর মধ্যে কি কি রকম থাকবে, লিখিত বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে নেব। সেটা যেমন থাকতে পারে, তেমনি আবার থাকতে পারে ট্রু ফলস বা সত্য মিথ্যা নির্বাচন করো, সেটা থাকতে পারে শূন্যস্থান পূরণ, এটা থাকবে স্তম্ভচিত্র মেলানো বা স্তম্ভ মেলানো, সেটা থাকবে। তারই সঙ্গে সঙ্গে চিত্র দেখে সেটা সঠিক উত্তর নির্বাচন করা, যেটাকে বলা হচ্ছে ডায়াগ্রাম বেসড কোশ্চেন, এইরকম প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো ছাড়াও কিন্তু আরো বিশেষ কিছু ধরনের প্রশ্ন থাকছে, সেগুলো কি, যেমন বলা হচ্ছে ক্ষেত্র সমীক্ষা পর্যালোচনা করে বিকল্প উত্তর খুঁজে নাও, সেরকম প্রশ্ন থাকতে পারে। তারই সঙ্গে সঙ্গে থাকবে বিবৃতি আর কারণ দেওয়া থাকবে, তোমাকে সঠিক উত্তরটা বাছতে হবে, মানে অ্যাসারশন রিজনিং যেটা, সেটা দেওয়া থাকবে, এবার সঠিক উত্তর সেখান থেকে নির্বাচন করতে হবে। এই রকম ভাবে মোট 8 ধরনের কিন্তু প্রশ্ন থাকছে তোমাদের, ক্লাস 11 এর ক্ষেত্রেও তাই, ক্লাস 12 এর ক্ষেত্রেও তাই। তো তোমাদের এই 2 ক্লাসের জন্যই বলি, এই যে প্রশ্নগুলো থাকছে তার মধ্যে কিছু প্রশ্ন তোমাদের মানে কিছু বিষয়ের প্রশ্ন যেটা হবে 35 নম্বরের পরীক্ষা, আবার কিছু বিষয় রয়েছে যেগুলো 40 নম্বরের পরীক্ষা। তো 35 নম্বরের পরীক্ষাই হোক বা 40 নম্বরের পরীক্ষাই হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রশ্নে এই সেটআপটা থাকবে, মানে 8 ধরনের প্রশ্নের উপরেই কিন্তু, মানে 8টা টাইপকে মেনটেন করেই কিন্তু প্রশ্নটা হবে। তো তার মধ্যে যে যে জায়গাগুলো তুমি একটু পরের দিকের জন্য রাখবে, যে যে জায়গাগুলো পরের দিকের জন্য ছেড়ে দেবে, সেটাই আমি কিন্তু এখন তোমাকে বলে দেব। তার কারণ তোমার মোট পরীক্ষার জন্য ধার্য সময় হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। এই 1 ঘন্টা 15 মিনিটে 35টা বা 40টা প্রশ্নের উত্তর করাটা খুব সহজ মনে হলেও এতটাও সহজ এই কারণেই নয়, কারণ তোমাদেরকে ওএমআর শিট ফিল আপ করতে হবে, তারপর উত্তর দিতে হবে। ওএমআর শিটটা ফিল আপের জন্য প্রথমে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেইগুলো সমস্ত কিন্তু 1 ঘন্টা 15 মিনিটের মধ্যেই ইনক্লুডেড, আলাদা করে তোমাকে কোনো সময় কিন্তু দেওয়া হবে না। সুতরাং তোমাকে বুঝে নিতে হবে যে এই 1 ঘন্টা 15 মিনিট সময়কে তুমি ঠিক কীভাবে কাজে লাগাবে, কিভাবে কাজে লাগালে তবে তুমি সম্পূর্ণ উত্তরটা করে আসতে পারবে এবং ম্যাক্সিমাম যে নাম্বারটা সেটা তুমি তোমার প্রিপারেশন অনুযায়ী পেতে পারবে। তো এই যেহেতু তোমাকে সমস্তটা ফিল আপ করে তারপর অ্যান্সার করতে তুমি শুরু করতে পারবে, এবং ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন্য তো একদম স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে ওএমআর কিন্তু কোনোভাবে ছেঁড়া ফাটা বা কোনোভাবে নষ্ট করা বা ভাঁজ করা এরকম কিন্তু কিছুই করা যাবে না, কারণ তোমাদের এই অ্যান্সার স্ক্রিপ্টটা কী হবে, মেশিনে চেক হবে। তার জন্যই এটা কিন্তু একদম ঠিকঠাকভাবে তোমাকে রাখতে হবে, তা না হলে কিন্তু এটা তোমার নষ্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে বাতিলই হয়ে যাবে, তাহলে তো নম্বর আসার কোনো প্রশ্নই থাকছে না। কারণ তোমার ওএমআর এর যদি কপিটাই নষ্ট হয়ে গেল তাহলে সেখান থেকে কত নম্বর পেতে পারবে সেটা ভাববার বিষয় নয়। তো এই জায়গায় বলি, তোমাদের যে যে টাইপসের কোশ্চেন আসার কথা বলে বললাম তার মধ্যে সব থেকে যেটা টাফেস্ট বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে অ্যাসারশন রিজনিং। ক্লাস 11 ক্লাস 12 তোমাদের উভয় ক্লাসের জন্যই বলছি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য বলছি, শুধুমাত্র ভূগোল বা শুধুমাত্র বাংলা বলছি এরকম নয়। আমার যেটা মনে হচ্ছে এই সমস্ত ধরনের যে প্রশ্নের ধরন তার মধ্যে সব থেকে কঠিন হচ্ছে এই বিবৃতি আর কারণ। তোমাকে সেখানে দুটো হয়তো দিয়ে দিল, একটা বিবৃতি একটা কারণ দিয়ে দিল, বা দুটোই বিবৃতি দিয়ে দিল, এবার তারপরে অপশান দেওয়া হলো অপশান এ সঠিক, বা বললো অপশান এ ও বি দুটোই সঠিক, বা বলা হলো যে 1 নম্বর 2 নম্বর কোনোটিই সঠিক নয়, বা বলা হলো 1 সঠিক কিন্তু 2 সঠিক নয়, এরকম নানান কিছু কিন্তু থাকবে। তো তোমার
কাছে যখন হলে তুমি যখন অ্যান্সারটা করবে, তোমার হাতে যখন ওই নির্দিষ্ট সময়টা রয়েছে তার মধ্যে তোমাকে যখন উত্তর করতে হবে, একটা চাপা টেনশন কাজ করবেই। সেখানে গিয়ে ওই বিবৃতি পড়ে সে তার তাৎপর্যটা বুঝে নিয়ে তার উত্তর করাটা কিন্তু সবসময় যে খুব সহজসাধ্য হবে এমন কিন্তু নয়। যারা খুব ভালো করে টেক্সট পড়েছে, সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করেছে, তাদের পক্ষে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা সহজ। যারা শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার করেছে, ভালো করে টেক্সট বই পড়েনি বা খুব অল্প সময় পড়াশোনাটা করেছে, প্রথম দিকে সেইভাবে গুরুত্ব দেয়নি, তাদের জন্য কিন্তু বলবো এই অ্যাজারশন রিজনিং বা বিবৃতি কারণ এই পোর্শনের কোশ্চেনটা যথেষ্ট টাফ মনে হবে। তাই সেখানে তুমি যা খুশি একটা করে দিয়ে চলে এলে, এটা না করে ওই মুহূর্তের জন্য ওই কোশ্চেনগুলো ছেড়ে দাও। তারপরে তুমি বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেইখান থেকে উত্তরগুলো আগে করে নাও। দেখো, সংসদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে 50% কোশ্চেন কিন্তু থাকবে সর্বসাধারণের জন্য, মানে খুব সাধারণ মানের। তাহলে সেই সাধারণ মানের কোশ্চেনগুলো তুমি আগে টাচ করো, সেগুলো আগে আগে করে নাও। তাহলে 50% কোশ্চেন যখন সাধারণ মানের থাকবে, তুমি ধরে নিতেই পারো 40-এ সেখানে তুমি 20 বা 35-এর মধ্যে 17-18 তুমি পেয়ে যাচ্ছই। তো তারপরে এবার যেগুলো একটু করে টাফ হচ্ছে সেই জায়গাগুলো কোনগুলো, সেগুলোই এখন তোমায় বলছি। তোমার এই বিবৃতি কারণ এটা সব থেকে টাফেস্ট আমার মনে হয়েছে। স্তম্ভ মেলানোটা মোটামুটি তাও করা যেতে পারে, ডায়াগ্রামটা ঠিকই আছে, সহজই আছে। আরও একটা যেটা কঠিন জায়গা সেটা হচ্ছে ক্রমানুযায়ী সাজানো, যেখানে ছোট ছোট টার্ম দিয়ে দিল, এবার সেই অনুযায়ী তাকে যদি সাজাতে বলা হয় সেটা হয়তো খুব সহজেই তুমি করে ফেলতে পারবে। কিন্তু যখন একটা লং বিবৃতি দিয়ে দেওয়া হচ্ছে, 4টে হয়তো বিবৃতি দিয়ে দেওয়া হলো, এবার কোনটা আগে কোনটা পরে সাজাতে বলা হলো, এই রকম যদি প্রশ্নটা এসে যায় সেক্ষেত্রেও কিন্তু তোমার কাছে এটা একটু কঠিন মনে হবে, বা তুমি সহজে করে ফেললেও উল্টো পাল্টা করবে, না ভেবে না বুঝে চট করে হয়তো উত্তরটা শুধু করতে হবে বলে করে ফেললে। তাই এই ধরনের প্রশ্নগুলো আমার মনে হয় একটু শেষের দিকেই টাচ করা উচিত। আর যেটা তোমাদের রয়েছে স্তম্ভ মেলানো, আমি সেটার ক্ষেত্রে তোমাদের আগেও বলেছি, আবার বলছি, স্তম্ভ মেলানোয় প্রথমেই কিন্তু অপশান দেখতে যাবে না। প্রথমে তুমি তোমার মতন করে মিলিয়ে নাও, প্রয়োজন হলে তোমার যে কোশ্চেন বুকলেট থাকবে সেখানে পাশে পেন্সিল দিয়ে তুমি চিহ্নিত করে দাও বামের সঙ্গে ডানটা কিভাবে মেল হচ্ছে, বা এ এর সঙ্গে বি, বা 1 নম্বর সঙ্গে 2 নম্বর কোনটা আসতে চাইছে, সেই চিহ্নগুলো তুমি আগে দিয়ে নাও। তারপরে দেখো অপশানের সঙ্গে কোনটা মিল পাচ্ছ, তারপরে করো। প্রথমেই যদি তুমি 4টে অপশান দেখে নাও, তুমি কিন্তু একেবারেই মনস্থির করে উঠতে পারবে না কোনটা সঠিক উত্তর হবে। তাই স্তম্ভ মেলানোর জন্য আগে নিজে করো, তারপরে অপশানগুলো দেখো। ক্ষেত্রভিত্তিক প্রশ্নের সমাধান বা ডায়াগ্রাম দেখে উত্তর নির্বাচন করো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু মোটামুটি করে ফেলতে পারা যাবে। তো আমার কথার সঙ্গে তোমরা কে কে সহমত হচ্ছ সেই সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাও। আমি এটাই বলতে চাইছি যে অ্যাজারশন রিজনিং যে পার্টটা রয়েছে সমস্ত সাবজেক্টের জন্যই বলছি, এই জায়গাটা কিন্তু একটু ভাববার বিষয় রয়েছে, একটু যুক্তি নির্ভর বিষয় যেহেতু, তাই সেটা একটু ভেবে চিন্তে করতে হবে। তাই এই প্রশ্নগুলো তোমরা যে সেটি প্র্যাকটিস করেছো কেন, সেটা হতে পারে কোনো কোশ্চেন ব্যাংক, বা হতে পারে টেস্ট পেপার, বা যেখান থেকে যা কিছু কালেক্ট করে তোমরা প্র্যাকটিস করেছো কিনা, সেইখানে দেখবে যে বিবৃতি কারণ যে প্রশ্নগুলো ছিল সেই জায়গাটায় কিন্তু তোমাকে একটু আটকাতে হয়েছে। যদি তুমি আমার কথার সঙ্গে সহমত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে এসে জানাও। অ্যাবসলিউটলি রাইট। আজকের উপস্থাপনায় তাহলে তোমাদের জন্য যে কথাটা একদম সারমর্ম হিসাবে যেটুকুনি বলতে চাইছি সেটা হচ্ছে, তোমরা বাকি সমস্ত ধরনের প্রশ্ন আগে আগে করে নাও। এই পোর্শনগুলো অর্থাৎ ক্রমানুযায়ী সাজানো, স্তম্ভ মেলানো, ডায়াগ্রাম বেসড, ক্ষেত্রভিত্তিক সমীক্ষা আর বিবৃতি কারণ, এই পোর্শনগুলো কিন্তু শেষের দিকে করো। তাহলে দেখবে টাইম ম্যানেজমেন্টও যেমন হবে, তেমনি সঠিক উত্তরটাও তুমি কিন্তু বেশি মাত্রায় দিতে পারবে। সহজ জানা প্রশ্নের উত্তরগুলো আগে আগে করে নিলে তুমি কনফিডেন্সটাও অনেক বেশি পাবে, তার ফলে পরের দিকের গুলোও কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর এই রকমভাবে তো পরপর সাজানো থাকবে না যে এই কঠিন প্রশ্নগুলো পরের দিকে থাকবে, এরকম তো থাকবে না, মিলিয়ে মিশিয়েই থাকবে। সুতরাং সেক্ষেত্রে তুমি দুটো সঠিকভাবে করার পর যখন ওই মাথা চুলকিয়ে যখন অনেকটা সময় নষ্ট করে ফেললে, পরেরটার উত্তর কেমন হবে কি হবে ভাবতে গিয়ে পরের দিকে সহজ যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর জন্য তোমার সময়ও যেমন কমে যাবে, তেমনি সহজ প্রশ্নের উত্তরটা হয়তো এই নার্ভাসনেসের কারণ থেকে তুমি ভুল করে চলে আসবে, তাতে আখের তোমারই ক্ষতি হবে। তাই সেটা যাতে না হয়, তাই আমি বলবো এই ধরনের প্রশ্নগুলো তোমরা পরে করো, আর সহজ সহজ প্রশ্নগুলো অবশ্যই আগে টাচ করো। তো আজকের উপস্থাপনায় এটাই ছিল তোমাদের জন্য বিশেষ পরামর্শ। আমার মনে হয়েছে এই কথাগুলো মাথায় রাখলে তোমাদের আখেরে লাভই হবে, সুবিধেই হবে। আর এখন যখন তোমরা মক টেস্ট দিচ্ছ ভীষণভাবে সমস্ত বিষয়ের, তাহলে দেখো এই মক টেস্ট দিতে গেলেও কিন্তু তুমি এটা ফিল করবে। যদি করে থাকো তাহলে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আজকের এই উপস্থাপনা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। হাইপ করতেও কিন্তু ভুলে গেলে চলবে না। চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও।